হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ শনিবার, ঘড়ির কাঁটায় ওই মোটামুটি 10:30টার মতো বাজে। আজ যেহেতু ইভানের পাপায়ের অফিসও নেই আর ইভানের তো স্কুলটা ছুটিই রয়েছে ক্রিসমাস উপলক্ষে, তার জন্য খুব বেশি কাজের তাড়াও নেই। যদিও এমনিতে শনিবার দিন আস্তে ধীরেই দিনের শুরুটা হয়। ওই চা খেতে খেতে একটু গল্প করি, তারপরে কি রান্না করব না করব এই নিয়ে একটু আলোচনা করি। সব মিলিয়ে একটু দেরি করেই রান্নার কাজটা শুরু করি। তারপরেই তো স্নান করে পুজো সেরে ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে। বেশ কিছু ফল এনেছিল ইভানের পাপা, সেগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম। আর আজকে ইভানের পাপায়ের পছন্দের মাটন কষা করব। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্লগ এত দেরি করে দিচ্ছি কেন, আমাদের শরীর কেমন আছে, আমরা ডাক্তার দেখিয়েছি কি না। তো তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে এত বেশি ভালোবেসেছেন, আপনাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি, সত্যি বলতে ভীষণ ভালো লাগছে। তার সাথে সাথে ইভানকেও আপনারা এত বেশি ভালোবাসেন, এত বেশি ওর কথা জিজ্ঞাসা করেন। এই কদিনে আমরা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমাদের সুস্থতার ক্ষেত্রেও অনেকটা ভালো কাজ করেছে বলতে পারেন। যাই হোক, আজকে এই তো সংসারের কাজ করতে করতে ভাবলাম যে এখানে অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসা ক্ষেত্রে কীরকম কী সুবিধা পাই, বা যে ভিসাতে আমরা রয়েছি সেই ভিসাতে কী কী সুবিধা পাওয়া যায়, এখানকার মানুষদের মতোই পাই কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সাথে এখানে ওই তো বললাম যে ইভানের পাপায়ের পছন্দের মাটন কষা করছি। মাটনের দাম কীরকম, কী ধরনের মাটন এখানে পাওয়া যায়, সেগুলো নিয়েও আপনাদেরকে বলবো। এই কদিন আমাদের এখানে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তবে বৃষ্টি হচ্ছে না, তার মধ্যে আবার রোদও উঠছে বলে ওয়েদারটা বাইরে বেশ ভালোই রয়েছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন কি জোরে জোরে হাওয়া চলছে। চারপাশটা দেখে আরও যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গাছেদের সমস্ত পাতা ঝরে গেছে। আমার উঠোনে যেটুকু একটু সবুজ ছিল সেও প্রায় শেষের পথে। আর কিছুদিনের মধ্যেই পুরোটা একদম কাঠ ফাটা মতো হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে গাছপালা কিছুই থাকবে না। সব ওই যে বরফ পড়ে বা শিশির জমে সব নষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বেশ কিছু জামাকাপড় কেচেছিলাম, সেগুলো বাইরে শুকনো করতে দিয়ে চলে এসেছি। আর যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ইভানের পাপায়ের জন্য কষা করতে বসিয়ে দিলাম। ইভানের পাপা আজকে বলেছে আলু দিয়ে ঝোল ঝোল মতো করেই করো, তবে কষাটা হয়ে গেলে আমাকে একটু দিও। ও কষা মাংস খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য তুলে নেব। আর আমি না মাটন একদম খেতে পছন্দই করি না, মানে খাই না বলতে পারেন ছোটবেলা থেকে। তাই আমার জন্য একটু টকের ডাল করব, আর ভাত করার সময় আলু ভাতে দিয়েছি, তো ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে হয়ে যাবে। আর টকের ডালটা আজকে একটু সাম্বার ডালের মতো করে করছি। আসলে এখানে অনেক সাউথ ইন্ডিয়ান দিদি আছে, তারা এই মানে সাম্বার ডাল বানায়, রাসাম বানায়, সেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। যখন নিজের জন্য একা একা করি তখন এরকমভাবে ওই সমস্ত রেসিপিগুলো একটু বাড়িতে ট্রাই করি, দেখি যে ঠিকঠাক করতে পারছি কিনা, খেতে ভালো হয়েছে কিনা। তবে আমি পুরো মানে ডালটা কিন্তু মুসুর ডাল দিয়েই করছি। ওরা তুর ডাল বা অড়হর ডাল এইরকম এ সমস্ত কিছু মিশিয়ে করে, খেতে বেশ ভালো লাগে। আমার কাছে ওই জিনিসগুলো মানে অড়হর ডাল বা তুর ডাল এগুলো কোনোটাই নেই, তাই ভাবলাম ঠিক আছে টকের ডালের মতো বাঙালি উপায়েই করে ফেলি। তো এই যে সমস্ত কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে, সাম্বার মশলা, হিং সমস্ত কিছু তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আর ডালটা সমস্ত সবজি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই ডালটা দিয়ে পুরো মানে সাম্বার ডাল বা টকের ডাল যাই বলুন না কেন সেটা তৈরি করে নেব। অল্প একটু ইভানের জন্য তুলে রাখছি, কারণ টক দিয়ে দিলে ও আবার খেতে পছন্দ করবে কি করবে না। তার থেকে বাবা দুটোই থাক, মানে সেফ সাইডে মা হলে যেরকম হয় আর কি, সেফ সাইডে ওর জন্য একটু টক ছাড়া ডালও তুলে রাখলাম। আর মাটন যেটা করেছি ওখান থেকে একটু ঝোল আলু সমস্ত কিছু তুলে দিলে ও মোটামুটি মানে মেখে চটকে ওকে খাইয়ে দেওয়া যায়। এখন যেটা শেয়ার করছি সেটা পরের দিনের একটা ভ্লগ। আমি আর ইভানের পাপাই সেদিনকে যাচ্ছিলাম একটু মার্কেটে, ওই ক্রিসমাসের জন্য বেশ কিছু জিনিসপত্র যদি কেনাকাটার আছে সেগুলো করব। তারপর ক্রিসমাসের দিন বক্সিং ডে, মানে ক্রিসমাসের পরের দিন সমস্ত কিছু এখানে বন্ধ থাকে, তার জন্য যা যা বাড়িতে লাগবে সেই সমস্ত কিছু কেনাকাটা করে নেবো। আর ইভানের জন্য বেশ কিছু গিফট কিনবো। তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো ক্রিসমাস উপলক্ষে এখানে কীরকম কী জিনিসপত্র বিক্রি হচ্ছে।
তো যেটা বলছিলাম, এই কদিন ধরে আমরা তো খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার জন্য কোনো ভ্লগই শেয়ার করতে পারছিলাম না। আপনারা জিজ্ঞাসা করেছিলেন। আর আমরা না এখানে ডাক্তারও দেখিয়েছি। আসলে চিকিৎসার ক্ষেত্রে যে ব্যাপারটা আছে সেটা বলতে গেলে একদম ১ম থেকে বুঝিয়ে বলতে হবে। তো যখন আমরা কোনো ভিসাতে আসি, বিশেষ করে স্টুডেন্ট ভিসা বলুন বা এখানে ৬ মাসের বেশি থাকার জন্য বা কাজ করার ক্ষেত্রে আমাদের যে যার কোম্পানি যে ধরনের ভিসা দেয় তার উপর ডিপেন্ড করে কিছুটা চিকিৎসা ব্যবস্থার সুযোগ সুবিধাগুলো। তো আমাদের যে ওয়ার্ক ভিসাটা আছে তাতে এখানকার মানুষেরা, সাধারণ মানুষ যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে আমরাও সেই ধরনের সুযোগ সুবিধাই পেয়ে থাকি। তবে যখন আমাদের ভিসা হয়েছিল সেই সময়ই আমাদের একটা ইন্স্যুরেন্স কাভারেজ করে দেওয়া হয়েছিল। তাতে বেশ একটা বড় অ্যামাউন্ট কোম্পানি থেকে পে করেছিল আমাদের প্রত্যেকের ভিসার জন্য, যাতে আমরা এই সুযোগ সুবিধাটা পাই। এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে, NHS এর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা সবাইকে দেওয়া হয়। যেমন ধরুন যে সমস্ত ম্যাটারনিটি কেয়ার থাকে বা প্রেগনেন্ট হলে যে সমস্ত স্ক্যান বলুন বা কনসালটেশন বলুন, সেই সমস্ত কিছু, বা কোনো বড়সড় রোগ জ্বালা হলে তার যে চিকিৎসা বা কোনো অপারেশনের ক্ষেত্রে, স্টোনের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে ওই ইন্স্যুরেন্সটা থাকলে সেই ইন্স্যুরেন্সের উপর ভিত্তি করে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। আমরা যারা প্রবাসী হিসাবে এখানে থাকি, তাদের যখন ভিসা প্রসেস করা হয়, প্রথমেই কিন্তু ইন্স্যুরেন্সটা আগে করাতে হয়, তারপরেই ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। তো বুঝতেই পারছেন যে যেকোনো দেশে আসতে গেলে ইন্স্যুরেন্স, অর্থাৎ যারা স্থায়ীভাবে থাকবে এখানে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো যাই হোক, ইন্স্যুরেন্স কাভারেজ বা ভিসা সমস্ত কিছু হয়ে যাবার পরে আমরা যখন এখানে আসি, আসার পরে আমাদের প্রথমেই যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে জিপি রেজিস্ট্রেশন। একটা কিছুদিন হোটেলে থাকার পরে তারপর যখন আমরা একটা রেন্টেড হাউস পেয়ে যাই এবং যেটা আমাদের ঠিকানা হয়, সেই ঠিকানাতে, অর্থাৎ যে জায়গায় আমরা রয়েছি তার যে লোকাল জিপি বা সার্জারি রয়েছে সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসতে হয়। এবং আমার বিআরপিতে যে NI নাম্বার থাকে, অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার বলে একটা নাম্বার থাকে, যেটার উপর ভিত্তি করে আমরা সমস্ত সুযোগ সুবিধা পাই চিকিৎসার ক্ষেত্রে, সেই নাম্বার দিয়ে আমাদের নাম, বয়স, ডেট অফ বার্থ, কোথায় থাকছি, পরিবারে কে কে আছে তাদের সকলের জন্য আলাদা আলাদা ফর্ম, এবং ইভানের জন্য বা বাচ্চার ক্ষেত্রে আলাদা একটা ফর্ম, তার কি কি ভ্যাকসিন নেওয়া আছে না নেওয়া আছে সমস্ত ডিটেলস আপডেট করে ফর্মগুলো ফিল আপ করে যে সার্জারি রয়েছে বা জিপি রয়েছে সেখানে জমা দিয়ে আসতে হয়। ব্যাস, ওটাই হলো জিপি রেজিস্ট্রেশন। তো ওটা হয়ে যাবার পরে আপনার যে কোনো ছোটোখাটো যে সমস্ত জ্বর জ্বালা বলুন বা হাতে ব্যথা, পায়ে ব্যথা, বা কোথাও কেটে গেছে, ছড়ে গেছে, যে সমস্ত কিছু আমাদের ছোটোখাটো হয়ে থাকে, সেই সমস্ত কিছুর জন্য জিপির কাছে গিয়ে আমরা ডক্টর কনসাল্ট করি। উনি আমাদের প্রেসক্রিপশন বানিয়ে দেন এবং সেটা লোকাল ফার্মেসিতে গিয়ে জমা দিয়ে ওখান থেকে আমরা মেডিসিন কালেক্ট করি। তো এইভাবে হচ্ছে নর্মাল প্রসেসটা। এবার আসি এমার্জেন্সি পারপাস যদি কিছু হয়, যেমন ধরুন আপনি পড়ে গেলেন, আপনার হাতটা ভেঙে গেল, বা আপনার অসহ্য পেটে ব্যথা করছে, আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, বা কোনো একটা মানে ইমার্জেন্সি কিছু হলো, তো সেক্ষেত্রে আপনি অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন যদি আপনার গুরুতর কিছু হয়ে থাকে। তবে যদি ওনারা মনে করেন যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতো কিছু হয়নি, সেক্ষেত্রে আপনি আপনার লোকাল ট্রান্সপোর্টে করে এমার্জেন্সিতে যেতে পারেন, অথবা যদি মনে হয় যে না গাড়ির দরকার আছে, তখন ওরা অ্যাম্বুলেন্স ছাড়াও ট্যাক্সি বা ক্যাবের ব্যবস্থা করে দেন যাওয়ার জন্য। আমি এই পরিষেবাটা পেয়েছি, তার জন্যই হয়তো বলতে পারছি। তো ১ম ২-১ বার এরকম হয়েছিল যে আমরা নিজেরাই খরচা করে গিয়েছিলাম। পরে যখন খুব আমার কিডনি স্টোনের জন্য পেন হচ্ছিল, আমার কিডনি স্টোন আছে। তো তার জন্য আমি একদম হাঁটতে চলতে কিছুই পারছিলাম না। কিন্তু নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারছিলাম বা ব্লিডিং এরকম কিছু হচ্ছিল না। আর এখানের অ্যাম্বুলেন্স পরিষেবাটা খুবই মানে হাই-ফাই বলতে পারেন। আমাদের ওখানের মতো নয় যে শুধুমাত্র
অক্সিজেন রয়েছে তাহলেই অ্যাম্বুলেন্সে করে মানুষ নিয়ে যাওয়া যাবে। এখানে একটা বলতে পারেন প্যারামেডিক্যাল সিস্টেম থাকে, যেখানে ইসিজি মেশিন থেকে পোর্টেবল সমস্ত জিনিসগুলো, ইসিজি মেশিন থেকে শুরু করে অক্সিজেন বা ব্লাড দেওয়ার ব্যবস্থা, এবং যিনি মানে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তিনিও একজন অভিজ্ঞ মানুষ, যার যথেষ্ট জ্ঞান রয়েছে মেডিকেল সম্পর্কে, এবং আরেকজন হেল্পিং যিনি করেন বা হেল্পার যিনি থাকেন তিনিও একজন প্রায় ডক্টর নয়, তবে বেশ ভালো জ্ঞান আছে এরকম মানুষ উনিও। তো তার জন্য খুব দরকার না পড়লে অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে পাওয়া যায় না, তবে ক্যাবের ব্যবস্থাটা ওনারা করে দেন। তো এরকম হচ্ছে, তো এমার্জেন্সিতে কিছু হলে আপনি এএনইতে গিয়ে ভর্তি হতে পারেন, এবং সেখানে সমস্ত ধরনের ফেসিলিটি আপনি পাবেন। সমস্ত কিছু মানে আপনাকে দেখার আগে আপনার সমস্ত ধরনের কি কারণে এসেছেন, কি হচ্ছে, এবং তার জন্য জেনারেল যে সমস্ত টেস্ট থাকে, প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে ব্লাড টেস্ট। আমার কিডনি স্টোনের জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তো তখন আমার প্রথমেই ব্লাড টেস্ট করা হয়, ইউরিন টেস্ট করা হয়, এবং তারপরে সিটি স্ক্যান করা হয়, এক্স-রে করা হয়। তো স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্য দিয়েই ওনারা আপনাকে নিয়ে যাবে। হঠাৎ করে গেলেই পেটে ব্যথা করছে একটা ওষুধ দিয়ে দিই, এরকম কিছু করবেন না। ওনারা অ্যান্টিসিকনেস দেন বা এরকম কিছু দেন, তবে আপনার যে ব্যথা যন্ত্রণাটা হবে ওনারা যতক্ষণ না নিজেরা বুঝতে পারছেন কি করতে হবে ততক্ষণ আপনাকে সহ্য করতে হবে, সেইভাবেই থাকতে হবে। এটা বলতে পারেন একটু খারাপ ব্যাপার, যে একটু পেন কিলার বা কোনো কিছু এনারা খুব সহজে দেন না, যতক্ষণ না ওনারা বুঝছেন যে কি হয়েছে। যাই হোক, দেখুন এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেশ কিছু জিনিসপত্র কিনেছি, আর আমাদের টাউন সেন্টারটা কি সুন্দর করে সাজিয়েছে সেটাও ভাবলাম আপনাদেরকে দেখাই। আর এই যে এখানে যিশু শুয়ে রয়েছে, মানে যিশুর জন্মকাহিনী যেটা রয়েছে, যেভাবে যিশু হয়েছিল খড়ের গাদার মধ্যে, প্রত্যেক বছর এরকম সুন্দর করে সাজায়। আর সামনের দিকটা তো দেখলেন যে কি সুন্দর এলফ বা ক্রিসমাসের যে থিমগুলো হয়, পোলার বিয়ার, স্নোম্যান, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছে। ইভানকে নিয়ে এসেছি, আসলে ওরও তো শরীরটা খারাপ, এই কদিন ওকেও সেই জন্য বাইরে খুব একটা বের করছিলাম না। তো আজকে বললাম যে ঠিক আছে, একটু রোদ রোদ উঠেছে, চল তোকে নিয়ে ঘুরে আসি। আর তারপরেই তো বাড়িতে এসে ঠিক করেছি একটু চা জলখাবার খেয়ে ক্রিসমাস উপলক্ষে পুরো বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবো। যদিও অনেক দিন আগেই এই ভ্লগটা শেয়ার করব ভেবেছিলাম, হয়ে ওঠেনি, কি আর করা যাবে, কথা বলতে বলতে সমস্ত জিনিসটাই এদিক ওদিক হয়ে গেছে। এখন ওই যা ছোট ছোট ক্লিপ ছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এবার আসি মেডিসিন কী কী পাওয়া যায় সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো নর্মাল যে জ্বরের ওষুধ বা গলা ব্যথার ওষুধ, সর্দির ওষুধ বা বিভিন্ন ধরনের ভিটামিন, মাল্টিভিটামিন, এগুলো আপনি আপনার লোকাল যে ফার্মেসি আছে বা সুপার স্টোরগুলো আছে সেগুলো নর্মাল যেরকমভাবে আলু পটল বিক্রি হয় তার সঙ্গেই বিক্রি হয়। কোনো একটা ভ্লগে আপনাদের সেগুলো দেখাবো একদিন। তো ওইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো বা যেটা মনে হচ্ছে দরকার ভিটামিনের ক্ষেত্রে বলুন, কারণ ভিটামিনের ক্ষেত্রে তো সাইড এফেক্ট আছে বা এরকম কিছু খুব একটা থাকে না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিনতে পারেন। বা যে দোকানগুলো থাকে, ফার্মেসিগুলো থাকে, সেখানে ফার্মাসিস্ট থাকেন, আপনি যদি ওনার সঙ্গে কনসাল্ট করে কোনো ওষুধ কিনতে চান সেটাও আপনি কিনতে পারেন। তো এই পরিষেবাগুলো একদমই ফ্রি হয়, এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না। শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধপত্র আপনি আপনার পছন্দ মতো কিনতে পারেন, এবং ফার্মাসিস্ট যদি মনে করেন যে উনি প্রেসক্রাইব করে ফ্রিতে দিতে পারবেন তাহলে উনি দিয়ে থাকেন। Wow. Nova Baker. Nova Baker also. Wow. Very good. See, now you can see all the photos of theirs inside. See. ইভান তো এই কদিন স্কুলে They are যায়নি, not. তার জন্য ওর বন্ধুরা ওকে খুব মিস করেছে। প্লাস ক্রিসমাসের সময়ও ও অনেক কিছু মানে হবে বলে সমস্ত রিহার্সাল করেছিল, কিছুই করতে পারেনি। তাই ওর বন্ধুরা সবাই মিলে নিজেদের নিজেদের নাম দিয়ে একটা ফটো করে একটা কোলাজ বানিয়ে ওর জন্য পাঠিয়েছে। স্কুল থেকেও অনেক গিফট পাঠিয়েছে। আর এই তো দিদি এসেছিল ইভানের জন্য সমস্ত ধরনের গিফট নিয়ে, বলছে যে আগের বছর তোমার বাড়িতে কত মজা করলাম, এবছরে তোমরা সবাই অসুস্থ হয়ে গেছো, এবছরে আর কিছু
কিছু হলো না। ইভানের জন্য খুব মন কেমন করছে, জ্বর সর্দি ছিল, তোমরা সবাই অসুস্থ ছিলে বলে আর আসতে পারছিলাম না, তাই ভাবলাম তোমরা কিরাম আছো একটু জেনে আসি, তার জন্য এসেছেন। কত গিফট নিয়ে এসেছেন সবার আজকের ব্লগে দেখাচ্ছি না, পরের দিনের ব্লগে স্কুল থেকে কি কি পেয়েছে, দিদি কি কি দিয়েছে সব কিছু আস্তে আস্তে দেখাবো। আসলে কি বলুন তো, এই কদিন না দিনগুলো এত অগোছালোভাবে কাটছে যে কি বলবো। যাই হোক, এখন এই তো রাতের বেলা অর্থাৎ ক্রিসমাসের আগের দিন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ইভানের জন্য যে গিফটগুলো কিনে এনেছি সেগুলোকে ভালো করে প্যাকিং করে রাখছি। ও তো আবার ভাবে না সান্টা আসবে ওকে গিফট দিয়ে যাবে, তো ওরা তো আর বোঝে না যে বাবা মাই এই গিফটগুলোকে রেখে দেয়, বা পরিচিত মানুষেরাই, ফ্যামিলি মেম্বাররাই, দাদা দিদি দাদু বন্ধু বান্ধব সবাই এইভাবে রেখে যায়। তো যাই হোক, এই তো ছোট কয়েকটা গিফট কিনে এনেছিলাম, আর দিদি যে গিফটটা দিয়ে গিয়েছিল বেশ কয়েকটা, সব কিছু এই গাছের নিচে রেখে দিচ্ছি, কাল সকালবেলা উঠে দেখবে। আর এই তো এখানে একটা বেশ বড়সড় মোজা, যেটা ও দরজার মধ্যে ঝুলিয়ে রেখে গেছে। তো ওকে তো আমি বলেছি যে তুমি তোমার উইশ লিস্টটা এই শক্সের মধ্যে দিয়ে রাখো, সান্টা যখন আসবে তোমার উইশ লিস্ট দেখে তোমাকে গিফটগুলো ক্রিসমাস ট্রিয়ের তলায় রেখে যাবে, আর শক্সের মধ্যে তোমার নাম লিখে ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে দিয়ে যাবে। যদি তুমি গুড বয় হয়ে থাকো সারা বছর তাহলে গিফট দিয়ে যাবে, আর যদি দেখে যে গুড বয় হয়নি ইভান, তাহলে তো ওই সক্সটা তুমি যেখানে ঝুলিয়ে রেখেছো সেখানেই থেকে যাবে। তো ঘুমোতে যাওয়ার আগে তো আমাকে অনেকবার করে বলছে, ওর মনটা খুব খারাপ, আর আমাকে বলছে আমি কিন্তু আমার সারা বছর গুড বয়ই ছিলাম, একটু নটি করেছি কিন্তু আমি কিন্তু বেশি গুড বয়ই ছিলাম, শানটার কিন্তু উচিত অ্যাটলিস্ট আমাকে দুটো গিফট দেওয়া। তোর একটা লম্বা লিস্ট রয়েছে, যার মধ্যে কয়েকটা জিনিস অ্যামাজনে আমরা অর্ডার করেছি সেগুলো ও জানে, আর বাকি যে লম্বা লিস্টটা রয়েছে তার মধ্যে ৩-৪টে রয়েছে, তো তার মধ্যে আমরা তো দুটো দিয়েইছি, আর এই যে সুন্দরভাবে গাছটা সাজিয়ে তার তলায় রেখেছি। এখন রাত 11:30 বাজে, আমি ইভানের জন্য সমস্ত গিফট প্যাক করেছি, আর এই যে আমাদের ক্রিসমাস ট্রি, আর এটা হচ্ছে ওই শক্সটা যার মধ্যে ইভান উইশ লিস্ট ও সমস্ত কিছু রেখে দিয়েছে, আর এই দেখো শক্সের মধ্যে ওর নাম লেখা রয়েছে পুরোটা। তো গিফটগুলো তো খুব বড় বড়, তার জন্য তো আর ওর মধ্যে ঢুকবে না। এই যে নিচে গিফটগুলো প্যাকিং করে এখানে রেখেছি একদম সুন্দর করে সাজিয়ে, যাতে কাল যখন ও সকালবেলা উঠবে উঠে আসবে যাতে দেখে একটু সারপ্রাইজ হয়, যা ভাবে যে ওকে শানটা গিফটগুলো দিয়ে গেছে। এখন তো খুব ছোট, অতটা বোঝে না যে মা বাবাই ওগুলো গিফটগুলোকে প্যাক করেছে বা রেখেছে, তার জন্য তো সব কিছু একদম রেডি করে রেখেছি, কাল সকালবেলা উঠে দেখবো রিয়াকশানটা কি হয়। আর এদিকেও মোটামুটি সুন্দর করে সাজিয়েছি, সব কিছুই রয়েছে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর মাটন সম্পর্কে আজকে কিছুই বলা হলো না, আসলে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি, এবং আরও কিছু বলার আছে যেগুলো হয়তো নেক্সট ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আসলে কোনো দেশের চিকিৎসা ব্যবস্থা বলুন বা সেই দেশ সম্পর্কে কোনো কিছু বলতে গেলে কিন্তু অনেক কিছু বলতে হয়। যাই হোক, আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।